हम लोग शुरू करेंगे, जिसको प्रिसाइड करेंगे एसएफआई कलकत्ता जिला प्रेसिडेंट कॉमरेड देवंजन दे। साथ ही साथ सभी साथियों से गुजारिश है कि आप सब मंच के जो पीछे है सब सामने आ जाए और जमायत को फुल्ली फ्लेजेड वे में एक ऑर्डर मेंटेन करके रखे। आप सभी से गुजारिश है। আচ্ছা কমরেডস, স্টেজের পেছন দিকে কেউ থাকবেন না, আর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে কেউ থাকবেন না। উল্টো পারে পার্থ চ্যাটার্জি, এপারে শোভন চ্যাটার্জি, পকেটমারি হয়ে যাওয়ার অনেক চান্স আছে। আমি আজকের এই সমাবেশ মার্চ ফর এডুকেশন সারা ভারতবর্ষ ব্যাপী যে সর্বভারতীয় জাঠা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে যে জাঠা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেই পূর্ব ভারতের জাঠাকে সামনে রেখে এবং 2রা সেপ্টেম্বরের কলেজ স্ট্রিটে ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সামনে রেখে আজকে বেহালার মাটিতে এই সমাবেশের শুরুতে এই মঞ্চে ডেকে নেব ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড কৌস্তব চ্যাটার্জিকে। মঞ্চে ডেকে নেব ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কমরেড সমন্বয় রাহাকে। আচ্ছা কমরেডস, যাই হোক, সকাল থেকে মেধা নিয়ে চিন্তায় ছিলাম, কিভাবে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসবে এসব নিয়ে চিন্তায় ছিলাম। শেষমেশ এখন বুঝতে পারছি সব চাঙ্গাসি আর টিএমসিপি নাঙ্গাসি। কয়েকদিন আগে এখানে আসবার পর এখানকার কমরেডরা বলছিলেন, কয়েকদিন আগে এখান থেকে অনতি দূরে আর কাঁধে ডান্ডা নিয়ে এই কথা সোচ্চারে বলে দিয়েছে যে এই বাংলার মাটি কোন চোরেদের মাটি ছিল না, আর হবে না, কোনোদিন হতে দেওয়া যাবে না। এখন পয়সা দিতে হবে, চাকরি পেতে গেলে পয়সা দিতে হবে। আগে টিভি চালালে তৃণমূলের ভোট গোনা দেখা যেত, এখন টিভি চালালে তৃণমূলের নোট গোনা দেখা যায়, নোট গোনা। বিকেল 5টার সময় 10 কোটি, সন্ধ্যে 7টায় 20 কোটি, রাত 8টায় 30 কোটি, রাত 10টায় 50 কোটি। বেলগড়িয়ায় কত কোটি ভার্সেস টালিগঞ্জে কত কোটি, এই নিয়ে ফুটবল গেটের সামনে কারা দাঁড়িয়ে থাকে, এলাকার তৃণমূলের সমাজ বিরোধীরা। একটা ঝাঁ চকচকে তকতকে পড়াশোনার মার্কশিট নিয়ে, এইচএস পাস করবার মার্কশিট নিয়ে যখন ছেলে মেয়েরা ক্যাম্পাসের গেটে গিয়ে দাঁড়ায় তাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবার জন্য, তখন তাদের হাতে একটা করে মেনু কার্ড ধরিয়ে দেওয়া হয়। আর মেনু কার্ডে লেখা থাকে ইংলিশ অনার্স পড়তে গেলে 50,000 দিতে হবে, বাংলা অনার্স পড়তে গেলে 50,000 টাকা দিতে হবে, হিস্ট্রি অনার্স পড়তে গেলে 40,000, ম্যাথামেটিক্স অনার্স পড়তে গেলে 60,000, জিওগ্রাফি অনার্স ল্যাব বেস সাবজেক্ট পড়তে গেলে 1 লাখ টাকা, 1,20,000 টাকা। তার নিচে কোনো কথা নেই। তলা থেকে আগা থেকে গোড়া অব্দি কাঠমানির শিল্প এই গোটা বেহালা চত্বরে ইস্টার্ন ডিস্টিলারির কারখানা তুলে দিয়েছে, অ্যান্ড্রিউ উইল তুলে দিয়েছে, বিএলসা রোডে একটার পর একটা কারখানা তুলে দিয়েছে। শিল্পকে লাটে তুলে দিয়ে গোটা বাংলায় একটাই শিল্প সামনে রেখেছে, সেটা কাঠমানির শিল্প। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কাঠমানি খাবে, দুপুরবেলা লাঞ্চে কাঠমানি খাবে, সন্ধ্যেবেলা কাঠমানি খাবে, রাত্রির বেলা ডিনারেও কাঠমানি খেয়ে ঘুমিয়ে পড়বে আবার পরের দিন সকালে ব্রেকফাস্টে কাঠমানি খাওয়ার জন্য। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল কংগ্রেস, এটাই ক্যাম্পাসের ভেতর ইউনিয়ন চালালো টিএমসিপির চেহারা। এখানে হচ্ছে একেবারে পকেটে হাত ঢুকিয়ে পকেট মারে। ওপরে পর্দা আছে,
এখানে দিদি আছে, এখানে পিসি ভাইপো আছে, পিসি ভাইপোর কোম্পানি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 36টা প্লট, এসপি মুখার্জি রোডে আরো 20-25টা প্লট, সব মিলিয়ে 50টা প্লট। বলছি একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে। আমরা বলছি ধরাধরির আবার কি আছে? বাংলার মাটিতে 2011 সালের পর থেকে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে এরম লক্ষ কেষ্টকে লালন পালন করেছে তৃণমূল কংগ্রেস। ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পিসি ভাইপোর কোম্পানির টাকা যাতে কোনোদিন ফুরিয়ে না যায়, আর আপনার আমার পকেটের টাকা মেরে যাতে নিজেদের এই ধন সম্পত্তি বাড়িয়ে যেতে পারে, এই ব্যবস্থা করবার জন্য এখানে সরাসরি পকেট থেকে টাকা বের করে পকেট মারি। আর উপরে যে বর্দা আছে সবার উপরে পিসি ভাইপোর বর্দা, সেই বর্দা নরেন্দ্র মোদী, সে আবার অন্যরকম। সে আবার পকেটে হাত ঢুকিয়ে টাকা বার করে না, নীতি প্রণয়ন করে টাকা বার করে। জাতীয় শিক্ষানীতি লাগু করল, এমন একটা শিক্ষানীতি যে শিক্ষানীতি আসলে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আদানি আর আম্বানির পকেটে পুরে দেওয়ার একটা চক্রান্ত, একটা শিল্প। এমন একটা শিক্ষানীতি যে শিক্ষানীতি আসলে গোটা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেই ব্যবস্থার উপরে একটা আক্রমণ করা। সব ঠিক করবে নরেন্দ্র মোদী। যে নরেন্দ্র মোদী নিজের স্কুল পাস করবার সার্টিফিকেট দেখাতে পারেনি, সে নাকি ঠিক করে দেবে যে আমরা কোন বিষয় নিয়ে গবেষণা করব ভারতবর্ষের বুকে। এবার আপনি বলবেন যে আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই। নরেন্দ্র মোদীরা কি বলবে? বলবে ওসব চলবে না। গবেষণা করতে গেলে ভাবিজি পাপড়কে কিভাবে করোনা তাড়াতে হয় সেই নিয়ে হচ্ছে যে গবেষণা করতে হবে। আপনি বলবেন যে ভারতবর্ষের মাটিতে ইতিহাসের এক একটা ধাপে বিজ্ঞানের অগ্রগতি নিয়ে আপনি গবেষণা করতে চান। ওরা বলবে না, ওসব নিয়ে গবেষণা করা যাবে না। গবেষণা করতে গেলে গণেশের মাথা কিভাবে প্লাস্টিক সার্জারি দিয়ে তৈরি করা হয়েছিল সেই নিয়ে গবেষণা করতে হবে। প্রথম এরোপ্লেন হিসেবে পুষ্পক রথ কিভাবে আকাশ দিয়ে উড়ে বেরিয়েছিল সেই নিয়ে গবেষণা করতে হবে। আপনি বলবেন যে আপনি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করতে চান, ওরা আপনাকে দিলীপ ঘোষের সিলেবাস ধরিয়ে দেবে, ধরিয়ে দিয়ে বলবে যে গরুর দুধ থেকে কিভাবে সোনা হয়, আর সেই সোনা দিয়ে কিভাবে লকেট তৈরি হয়, আর সেই লকেট তারপর কার গলায় ঝুলবে, তৃণমূলের গলায় নাকি বিজেপির গলায়, সেই নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। ভারতবর্ষের বিজ্ঞানের ধারা, ভারতবর্ষের ইতিহাসের ধারা, এই সমস্ত ধারাগুলোকে ওরা পেছন দিকে নিয়ে যেতে চায়। নয়া জাতীয় শিক্ষানীতি মানে সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ। নয়া জাতীয় শিক্ষানীতি মানে সিলেবাস থেকে ফয়েজ আহমেদ ফয়েজ বাদ, সিলেবাস থেকে মির্জা গালিব বাদ। নয়া জাতীয় শিক্ষানীতি মানে হিন্দুত্বের বিষ আমাদের প্রতিদিনের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আর আমরা তাই আওয়াজ তুলি যে সিলেবাস বেচে দিলে কেউ, সিলেবাস বেচে দিলে কেউ, মিছিলে মিছিলে ওঠে ঢেউ, মিছিলে মিছিলে ওঠে ঢেউ। ওরা সিলেবাস বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, ওরা ক্লাসরুম বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। কোঠারি কমিশনের রিপোর্ট বলেছিল দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এই ভারতবর্ষের ভবিষ্যৎ লাইজ ইন ইন্ডিয়ান ক্লাসরুমস। এই ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতবর্ষের ক্লাসরুমের মধ্যে আছে। আর বিজেপি বলছে ভারতবর্ষের ভবিষ্যৎ দিলীপ ঘোষের সিলেবাসের মধ্যে আছে। আর তৃণমূল বলছে ভারতবর্ষের ভবিষ্যৎ মদন মিত্রদের সিলেবাসের মধ্যে আছে। আমরা বলছি এই দিলীপ ঘোষের সিলেবাস, এই মদন মিত্রদের সিলেবাস এই বাংলার মাটিতে চলবে না। এই বাংলার মাটিতে ওই ঘুরিয়ে নাক দেখানোর মতন করে এনইপির জায়গায় পিপিপি লাগু করতে এলে ক্যাম্পাসের গেটে হাতে হাত ধরে আমরা দাঁড়িয়ে যাব। বাংলার মাটিতে বাংলার শিক্ষা ক্ষেত্রকে, বাংলার পাবলিক এডুকেশন সিস্টেমকে কর্পোরেটদের হাতে তুলে চলে যেতে আমরা দেব না। এইটা আমাদের শপথ, এই শপথ আমরা গ্রহণ করেছি। এই কারণে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষা বাঁচানোর লড়াইতে আমরা নেমেছি। এই ভারতবর্ষের মাটিতে যেদিন থেকে 2014 সালে এই বিজেপির সরকার হচ্ছে যে আদানি আম্বানির টাকা খেয়ে, টাকা নিয়ে এদের টাকার রথে চড়ে মসনদে বসলো, পরের দিন থেকে আক্রমণ শুরু হলো ভারতবর্ষের সংবিধানের ওপর। একটা 9 বছরের ছেলে উঁচু জাতের জলের পাত্রে হাত দিয়েছে বলে তাকে পিটিয়ে পিটিয়ে খুন করে দেওয়া হলো স্বাধীনতার 75 বছর বাদে এসে। গোটা ভারতবর্ষের সংবিধানের স্ট্রাকচারকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো গুড়িয়ে দেওয়ার
চেষ্টা, ভারতবর্ষের সার্বভৌমত্বের ভিত্তিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা স্ট্রাকচারকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা, এই চেষ্টার বিরুদ্ধে এর আগেও আসেনি, একটা দাঙ্গার আগুন ছড়াতে পারেনি। বাংলার মাটিতে একটা মানুষ বেঁচে ছিল, আর সেই মানুষটার নাম ছিল জ্যোতি বসু। বুক ফুঁকে বলতে পারি, এই বাংলার মাটিকে সেদিনও আমরা রক্ষা করেছিলাম, আজও আমরা রক্ষা করতে জানি। 2002 সালের গুজরাট দাঙ্গা আপনারা দেখবেন, বিলকিস বানোর ধর্ষণকারীদেরকে মুক্ত করে দিয়েছে গুজরাটের সরকার 15ই আগস্ট। সেই গুজরাট দাঙ্গার মুখ ছিল কুতুবউদ্দিন আনসারী, হাত জোর করে চোখে জল নিয়ে কুতুবউদ্দিন আনসারী সেই ছবি আমরা প্রত্যেকে দেখেছি খবরের কাগজে, আজও গুগলে সার্চ করলে সেই ছবি পাওয়া যায়। সেই কুতুবউদ্দিন আনসারী গুজরাট থেকে পালিয়ে কোনখানে এসেছিলেন? গুজরাট থেকে পালিয়ে কুতুবউদ্দিন আনসারী ট্রেন ধরে এই কলকাতার মাটিতে আশ্রয় নিয়েছিলেন। এই কলকাতার মাটি তাই ইতিহাস জানে, এই ভারতবর্ষের ঐক্যের ঐতিহ্য জানে, এই ভারতবর্ষের সম্প্রীতির বন্ধন জানে যে এই কলকাতার মাটি হলো ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে চিরকাল এই মাটি হলো একটা চ্যাম্পিয়নদের মাটি। তাই এই মাটিতে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচানোর লড়াই আরো জোরদার করতে হবে আমাদের, এই স্লোগানকে সামনে রেখে, সংবিধান বাঁচানোর স্লোগানকে সামনে রেখে। দেশ মানে কি কেবলমাত্র দেশের মানচিত্রটুকু নাকি? দেশ মানে এই দেশের প্রতিটা মানুষ, দেশ মানে এই দেশে এই আকাশের নিচে বসবাস করা, এই মাটির ওপর দাঁড়িয়ে থাকা, এই দেশের হাওয়া জল বাতাস খেয়ে বড় হওয়া, এই প্রতিটা মানুষ মানে দেশ। আর সেই দেশটাকে আজকে এরা ধর্মের নামে, জাতের নামে টুকরো 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 করে ভাঙবার চেষ্টা করছে। আমরা বলছি 2017 সালে ফিফার আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হচ্ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে যখন ফিফার আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে, মাঠে নামছে অভিজিৎ সরকার, মাঠ থেকে উঠে যাচ্ছে অভিজিৎ সরকার, তার জায়গায় সাবস্টিটিউট হিসেবে নামছে রহিম আলী। সঞ্জীব স্টালিন মিডফিল্ড থেকে দৌড়ে এসে পিঠ চাপড়ে দিচ্ছে রহিম আলীর, আর গোটা মাঠ জুড়ে খেলে যাচ্ছে বৌদ্ধ মঠে বড় হওয়া এক অনাথ সন্তান কোমল থাতাল। প্রত্যেকের গায়ে একটাই জার্সি, ভারতবর্ষের জার্সি, প্রত্যেকের গায়ে জার্সির ওপর বড় বড় করে লেখা INDIA, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। এটাই ভারতবর্ষের ভাবনা। এই ভাবনাকে রক্ষা করবার জন্য এর আগেও আমরা রক্ত দিয়েছি, এর আগেও আমরা ঘাম জড়িয়েছি। এই ভাবনাকে রক্ষা করতে হবে, আর এই ভাবনাকে রক্ষা করবার আওয়াজ এই কলকাতার মাটি থেকে, এই বাংলার মাটি থেকেই সোচ্চারে তুলে ধরতে হবে। ওরা ভাবছে 2011 পরে, এখানে সমন্বয়তা আছে, কৌস্তবদা আছে, ওরা আরো ভালো করে ওই সময়টাতে দেখেছে। 2011 পরে ক্যাম্পাসে ভারতের ছাত্র ফেডারেশনের সাদা পতাকার লাল তারাটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। আজকে দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে বলতে পারি, SFI কে নিষিদ্ধ করে দিলেও SFI এর ছেলে মেয়েরা, SFI এর সাদা পতাকা এই বাংলার এই শহরের প্রতিটা ক্যাম্পাসে আজও পথ করে উঠছে, আগামী দিনেও পথ করে উঠবে। কারণ ভারতের ছাত্র ফেডারেশন কোন মমতা ব্যানার্জির হাওয়াই চটি থেকে তৈরি হয়নি। ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা কোন সারদা নারদার টাকা থেকে তৈরি হয়নি। ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা কোন আদানি আম্বানির টাকা থেকে তৈরি হয়নি। ভারতের ছাত্র ফেডারেশন মানে রঞ্জন গোস্বামীর বুকে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া রঞ্জন গোস্বামীর সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে আনোয়ার হোসেনের সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে সুদীপ্ত গুপ্তের সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে সাইফুদ্দিন মোল্লার সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে কেবি সুদীশের সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে অভিমন্যুর সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে অজিত সিং বেনিয়ালদের সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন মানে বিরাজ রাজেন্দ্রনদের সংগঠন।
তাই দাঁড়িয়ে আজকে বেহালার মাটিতে দাঁড়িয়ে এই এতগুলো ক্যাম্পাস আশেপাশে আমরা বলে যাচ্ছি, জাঠা শুরু হয়েছে। আসামে জাঠাকে আটকানোর চেষ্টা হয়েছিল, গুজরাটে জাঠাকে আটকানোর চেষ্টা হয়েছিল, কাশ্মীরে সর্বভারতীয় জাঠাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমরা জানি এই বাংলার মাটিতে 20 তারিখ জাঠা ঢোকবার পরে সেই জাঠাকেও আটকানোর চেষ্টা হবে, সেই জাঠার ওপরে আক্রমণ নামানোর চেষ্টা হবে। সুদীপ্ত গুপ্তের সাথীরা তাই হাতে হাত ধরে আজকের এই সমাবেশ থেকে শপথ গ্রহণ করব। পাঠান মন্ত্রীবর, আরো পাল পাল হায়না পাঠান, গোটা দেশের মানুষ আরবার জেনে যাক, একজন এসএফআইও হারতে শেখে না, একজন এসএফআইও হারতে শেখে না। ওরা 10 জনকে আনবে, আমরা 100 জন যাব। ওরা 20 জনকে আনবে, আমরা 200 জন যাব। ওরা 30 জনকে আনবে, আমরা 300 জন যাব। ওরা বলেছে একটা কেষ্ট ধরলে লক্ষ কেষ্ট হয়। 2013 সালে 2রা এপ্রিল রাতের বেলা আমাদের নেতৃত্বরা বলে দিয়েছিল যে একটা সুদীপ্ত মরলে গোটা রাজ্য জুড়ে লাখ লাখ সুদীপ্ত তৈরি হবে। আর তারপর 3রা এপ্রিল যখন সুদীপ্ত গুপ্তের মরদেহ নিয়ে গোটা কলকাতার মাটিতে মিছিল বেরিয়েছিল, আমরা দেখেছিলাম কলকাতার বুকে লাখো লাখো সুদীপ্তরা তারা শপথ নিয়েছিল যে এই বাংলার মাটিতে সুদীপ্ত গুপ্তের পতাকাকে কোনোদিন নেমে আসতে দেবে না। সেই শপথের কাণ্ডারি আমরা, আর সেই শপথকে নিয়ে আগামী দিনের এই লড়াই আমাদেরকে লড়তে হবে। বড়লোক শুধু বড়লোক হবে, গরিব আরো গরিব হবে, এ চলবে না। ऐसा दिन नहीं रहेगा। গোটা ভারতবর্ষের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের 1% ধনী রাতে গোটা ভারতবর্ষের 22% সম্পদ কুক্ষিগত হয়ে গেছে। গোটা ভারতবর্ষের 10% ধনীর হাতে গোটা দেশের 57% সম্পদ কুক্ষিগত হয়ে গেছে। 1%র হাতে অর্থনীতি, বাকি 99% নিজেদের কাঁধে করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই 99%-এর জন্য কিচ্ছু নেই। সেই 99%-এর প্রতিনিধি আমরা, সেই 99%-এর বাড়ি থেকে আমরা আসি, সেই 99%-এর ঘর থেকে আমরা আসি। তাই ঘরের জন্য, পাশের বাড়ির জন্য, বন্ধুর জন্য, কমরেডের জন্য, সহযোদ্ধার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য রোজ রাস্তায় নামবো। ওরা হুমকি দেবে, ওরা বলবে বদলা চাইনি, বদল চেয়েছিলাম, তাই এত বার বেড়েছে, এবার বদলা নেব বলেছে না। আমরা বলছি দেখে যারা কিসমে কিতনা হে দম, রাস্তায় নামো। আমরাও রাস্তায় আছি, চোখে চোখ রেখে লড়াই করে বুঝে নেব। চারিদিকে রাতের অন্ধকার যখন ঘনাচ্ছে, তখন আমরা যারা এক সময় তোমার নাম আমার নাম ভিয়েতনামের স্লোগানে উদ্বেল করেছিলাম কলকাতাকে, চারিদিকে যখন ঘন অন্ধকার জন্মাচ্ছে, আমরা তারা যারা হচ্ছে ম্যাকনামারার এই এরোপ্লেনকে কলকাতার মাটিতে অবতরণ করতে দিইনি। আমরা তারা যারা 92-তে এই কলকাতাকে আগলে রেখেছিলাম, দাঙ্গার আগুন লাগতে দিইনি। আমরা তারা যারা কাঁধে তিলক টুডু, অভিজিৎ মাহাতোদের লাশ বইছি, শালকু সোরেনের সেই পোকায় খাওয়া লাশ নিজেরা প্রত্যক্ষ করেছি খবরের কাগজে। আমরা বলছি এরই মধ্যে জ্বলছে দেখো দিন বদলের রংমশাল, এরই মধ্যে জ্বলছে দেখো দিন বদলের রংমশাল। নিকষ কালো রাতের পরে ভোরের সূর্য অনেক লাল, এই লাল সূর্যের ডাকে, এই লাল সূর্যের দিকে এগোনোর লড়াই আমাদের আগামী দিনে চালিয়ে যেতে হবে। এই ভারতবর্ষের বুকে এই সর্বভারতীয় জাঠা সেই লাল সূর্যের ডাক দেবে। এই কলকাতার বুকে আগামী 2রা সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে জনসমাবেশ, জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে সেই লাল সূর্যের শপথ আমরা নেব। আর সেই শপথে কঠিন শিরদাঁড়াদের আজকের এই সমাবেশ থেকে গোটা কলকাতার কোনায় কোনায় আমরা এই আওয়াজ তুলব যে দেশ বাঁচানোর, সংবিধান বাঁচানোর, শিক্ষা বাঁচানোর এই লড়াইতে ইতিহাস সাক্ষী আছে। ছাত্র সমাজ প্রথম সারিতে দাঁড়িয়েছিল, ছাত্র সমাজ প্রথম সারিতে দাঁড়িয়ে থাকবে।
এই কথা বলে এই সমাবেশের আগামী পর্বে আমরা এগিয়ে যাব। প্রথমেই এই সমাবেশে বক্তব্য রাখবেন এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ আতিফ নিসার। कॉमरेड्स, मंच पे उपस्थित हमारे एसएफआई के सेंट्रल एग्जीक्यूटिव मेंबर कॉमरेड शामन्नो रहा, साथ ही साथ हमारे एसएफआई राज्य कमेटी के प्राक्तन सेक्रेटरी कॉमरेड कौस्तभ चैटर्जी और सभी कॉमरेड्स जो यहाँ पे उपस्थित हैं। आज जो हम सभी यहाँ पे बेहाला में एकजुट होकर के सभा कर, जिसका मेन मोटिव हमारे साथी ने बोलने के वक्त बताया कि पूरे देश के अंदर एसएफआई सेंट्रल एग्जीक्यूटिव कमेटी के जानिब से ऑल इंडिया जाथा शुरू हुआ, जिसका मेन नारा है मार्च फॉर एजुकेशन, सेव एजुकेशन, सेव कॉन्स्टिट्यूशन, सेव इंडिया। आज जब हम सेव एजुकेशन की बात करते हैं तो 2011 में पश्चिम बंगाल के अंदर एक बदलाव की हुकूमत का नारा आया था, जिसका नाम तृणमूल कांग्रेस। आज गुज़श्ता 11 साल गुजर चुका। आज उस बदलाव की हुकूमत ने पश्चिम बंगाल के माटी को शर्मनाक करने का काम किया है, पश्चिम बंगाल के माटी को लुटेरा में तब्दील करने का काम किया है, पश्चिम बंगाल के माटी में एजुकेशन मिनिस्टर को जेल में दिखाने का काम किया है। इस बदलाव की हुकूमत ने पश्चिम बंगाल के अवाम को, नौजवान को, छात्रों को शर्मसार किया है। उसी का उदाहरण है इस अंचल के प्राक्तन शिक्षा मंत्री और एमएलए पार्थो चटर्जी को जिस तरीका से ईडी द्वारा गिरफ्तार किया गया, उसके घर में करोड़ों, उसके सहयोगी के घर में करोड़ों रुपए का कैश पाया गया, ज्वेलरी पाया गया। हम वामपंथी एसएफआई कहना चाहते हैं ये सभी पैसा यहाँ के छात्रों जुओं का है। सभी पैसा जिस तरीका से इन सभी चोर ने लूटा है, हम कह देना चाहते हैं कि आने वाले वक्त में एक एक ईंट बिक्री करके हम यहाँ के छात्रों समाज का, नौजवान का रोजगार का सपना, शिक्षा का सपना को पूरा करेंगे। क्योंकि हमने ठीक किया है कि जब तक इन सभी चोरों को जेल में भरा नहीं जाएगा, तब तक पश्चिम बंगाल और कलकत्ता शहर का कोई ऐसा कोना, कोई ऐसा रास्ता, कोई ऐसा नुक्कड़ नहीं बचेगा जहां पे नारा उठेगा कि तृणमूले 1, 2, 3, 4 तृणमूले सबाई चोर, तृणमूले सबाई चोर। उस सभी चोर को आने वाले वक्त में सलाखों में पकड़ के डालना पड़ेगा। साथ ही साथ जब हम शिक्षा की बात करते हैं तो पूरे पश्चिम बंगाल के अंदर 2011 के बाद परिवर्तन के नाम पे कैंपस कॉलेज के अंदर जो तांडव मचाया गया, यूनिवर्सिटीज के अंदर जो डेमोक्रेसी को खत्म करने का काम किया गया, हम कह देना चाहते हैं कि आने वाले वक्त में हमारे सामने जितना झंडा डंडा के साथ है, जरूरत पड़ेगा डंडा को अलग करके उन सभी चोर गुंडों के साथ हम
सामना सामनी लड़ाई करेंगे, क्योंकि 2011 का एसएफआई और आज 2022 का एसएफआई वक्त बदला, समय बदला, हमारे ऊपर आक्रमण का चेहरा बदला, साथ ही साथ हमारे साथियों का लड़ने का मिजाज भी आज उसी तरीका से है, क्योंकि आज जो डेमोक्रेसी कैंपस के अंदर जो चेहरा तैयार किया गया है उसके विरुद्ध में हमको लड़ना पड़ेगा। उसके लिए ये ऑल इंडिया जाथा है। इस जाथा को केंद्रित करते हुए हमने पूरे देश के 5 प्रांत से गुजरात, कश्मीर, आसाम, बिहार और हमारा पश्चिम बंगाल, देश के 5 प्रांत से हमने जाथा का बुलावा दिया है, जिसमें हमारा मूल उद्देश्य है कि देश के अंदर 2014 के बाद सबका साथ, सबका विकास वाली जो हुकूमत, जो नारा जो उठा था, उसने 2014 के बाद सभी यूनिवर्सिटीज के अंदर, कैंपस के अंदर जो हिंदुत्व का तांडव मचाया है, जो सेफरनाइजेशन का तांडव मचाया है, जो सेंट्रलाइजेशन का तांडव मचाया है, उस तांडव को रोकने के लिए और दिल्ली के अंदर आगे रखिए जो मौलवादी, जो विभाजनकारी सोच है, जिसका मेन मकसद आप सभी ने देखा होगा 2020 में जब हमारे देश का सभी पार्लियामेंट बंद था, यूनिवर्सिटी सब कुछ बंद था, क्योंकि हमारे जब देश का छत्र समाज फट रहा था, उस वक्त आरएसएस का जो कठपुतली है बीजेपी को सामने रख करके नेशनल एजुकेशन पॉलिसी लाया गया। नेशनल एजुकेशन पॉलिसी मतलब डिवीजन ऑन द बेसिस ऑफ लैंग्वेज, डिवीजन ऑन द बेसिस ऑफ रिलीजन, डिवीजन ऑन द बेसिस ऑफ कास्ट। हम इसे कहना चाहते हैं, देश का सभी समाज के अंदर सभी हमारे साथियों को पढ़ने का अधिकार देना पड़ेगा। उस अधिकार के लिए हमारे साथी रोहित मिला को अपना जान देना पड़ा था। उस अधिकार के लिए कोविड के महामारी के टाइम में देश का सभी केंद्रीय यूनिवर्सिटी के ऊपर जो आक्रमण लाया गया, जो बचाया गया, उस आक्रमण के विरुद्ध में भी हम एसएफआई ने सीधे में होकर के लड़ा दिया था, क्योंकि हमें पता है कि हम कब तक पढ़ेंगे और कितना पढ़ेंगे वो नरेंद्र मोदी और बीजेपी नहीं देगा। हम क्या खाएंगे, क्या पहनेंगे, जेएनयू के अंदर, हॉस्टल के अंदर क्या खाना पकाया जाएगा, वो आरएसएस नहीं ठीक करेगा, वो एसएफआई, वो शिक्षित समाज वो ठीक करेगा। इस अधिकार के लिए, इस लड़ाई के लिए ये हमारा ऑल इंडिया जाता है, क्योंकि हमने देखा है 2020 के बाद खास करके आरएसएस बीजेपी द्वारा केंद्र में दूसरी बार हुकूमत में आने के बाद जो आक्रमण लाया गया, दलितों के ऊपर जो आक्रमण लाया गया, माइनॉरिटीज के ऊपर, उनका असल मकसद है डिवीजन ऑन द बेसिस ऑफ रिलीजन, डिवीजन ऑन द बेसिस ऑफ लैंग्वेज। हम कह देना चाहते हैं, जब अलीगढ़ यूनिवर्सिटी के ऊपर आक्रमण किया गया था तो उस अलीगढ़ यूनिवर्सिटी में हमारे मुस्लिम साथी जब नमाज पढ़ रहे थे तो हमारे हिंदू साथियों ने उनको शील्ड किया था। इसी चेहरा, इसी हिंदुस्तान, इसी संविधान की बात करते हैं हम। जब हम संविधान की बात करते हैं, जब कॉन्स्टिट्यूशन की बात करते हैं, तो 2002 के गुजरात दंगे को करवाने वाले
वाला मास्टरमाइंड नरेंद्र मोदी, अमित शाह आज खुलेआम देश का संविधान को तहस नहस कर रहा है। लेकिन दूसरी तरफ हमारे साथी तीस्ता सेतलवाद, कौन तीस्ता सेतलवाद जिसने गुजरात दंगे में हजारों के ऊपर जो कत्लेआम किया गया था उसके विरुद्ध में तीस्ता सेतलवाद ने अपना आवाज उठाया था, संजीव भट्ट ने अपना आवाज उठाया था। आज तीस्ता सेतलवाद, आज संजीव भट्ट जेल के सलाखों में है और नरेंद्र मोदी और अमित शाह आज दिल्ली के हुकूमत को प्रचालित कर रहा है। इस संविधान को बचाना पड़ेगा, इस बोलने का अधिकार को बचाना पड़ेगा, लड़ाई करने का अधिकार को बचाना पड़ेगा। और साथ ही साथ जब हम इंडिया की बात करते हैं, कुछ दिन पहले हमारे देश का 75वां स्वाधीनता दिवस मुकम्मल हुआ। स्वाधीनता दिवस के 2 दिन आगे जिस तरीका से राजस्थान के अंदर हमारे 9 साल के साथी को सिर्फ उसका जुर्म था कि जो मग से पानी लिया गया वो पानी हायर कास्ट के लोगों के लिए था, उसको खून कर दिया गया, मार दिया गया। आज देश के 75 आजादी के बाद भी देश का चेहरा ये है। साथियों, आज हमें इस चेहरा को बदलना पड़ेगा, इस संविधान को बचाना पड़ेगा। इसीलिए हमारा ऑल इंडिया जाथा है जो पश्चिम बंगाल में भी 20 तारीख से इंटर करेगा। जब हमारा ये जाथा इंटर करेगा मार्च फॉर एजुकेशन के नारा पे, तो पश्चिम बंगाल के अंदर अपने आप को आरएसएस बीजेपी से लड़ने वाली सबसे बड़ी जो योद्धा कहती है ममता बनर्जी, उस ममता बनर्जी को बहुत ज्यादा तकलीफ होगा। आइए साथी, आज हम ठीक करके जाते हैं कि हमें ममता बनर्जी को चैन से रहने नहीं देना है। ममता बनर्जी को और भी ज्यादा चिंतित करना पड़ेगा, क्योंकि आज वक्त आ चला है कि जब ममता बनर्जी ने कुछ दिन पहले यहाँ पे सभा करके बोला कि एक अनुबंधों अटल जाएगा, हम लाखों अनुबंधों तैयार करें। हम भी करना चाहते हैं, अगर एक एसएफआई कॉमरेड के ऊपर आक्रमण होगा तो हजारों एसएफआई का कॉमरेड रास्ता पे उतरेगा। इसको ठीक करना पड़ेगा, क्योंकि इन सभी ने पश्चिम बंगाल का इतिहास को, पश्चिम बंगाल का कल्चर को डुबाने का काम किया है। जिसकी बेटी परेश अधिकारी की बेटी को नौकरी मिल गया, दुर्नीति का चारा सामने, मस्तान अनुबर्तो जा बोलतो के চরম চরম ঢাক ডাটা হবে। আজকে আমরা বলতে চাইছি গোটা বাংলাতে অনুবর্ত চোর আছে, ওই ঢাকটা আমরা পিটিয়েছি আর আমরা কোনোদিন এটা ভুলবো না। বীরভূমে যেভাবে अनुबर्तो ने हमारे हजारों साथियों के ऊपर बीरभूम के अंदर आक्रमण किया, उनको शहीद करने का काम किया, बीरभूम की आवाम, बीरभूम के वामपंथी कभी अनुबर्तो को माफ नहीं करेंगे। और आज इस मंच से कह करके जाना चाहते हैं कि ममता बनर्जी और तृणमूल कांग्रेस का वक्त खत्म के कागार पे है। हमें वो समाज, वो पश्चिम बंगाल तैयार करना है जहां पे हमारे धर्मतल्ला गांधी स्टैचू के पास 520 दिन से हमारे चोक्को चिक्का प्रार्थी नौकरी के लिए तड़प रहे हैं, आंदोलन कर रहे हैं। हमें उन सभी को नौकरी दिलवाने के लिए लड़ाई और कैंपस के अंदर एसएफआई का
आंदोलन और एसएफआई का हर जगह पे आक्रमण को सहना, इसे ठीक करने के लिए कैंपस कैंपस, बिकॉज वी नो द फ्यूचर ऑफ नेशन लाइज इन कैंपस, द फ्यूचर ऑफ नेशन लाइज इन कैंपस। इसीलिए कैंपस के अंदर का पॉलिटिक्स को एसएफआई इन्फ्लुएंस करेगा और आने वाले वक्त में एसएफआई डेमोक्रेटिक वे में पूरे पश्चिम बंगाल के अंदर कैंपस के अंदर, लाइब्रेरी के अंदर सिलेबस को सही तरीका से पढ़ाया जाए। एसएफआई उसके लिए आंदोलन करेगा, क्योंकि सिलेबस के अंदर सावरकर को कौन सावरकर जिसने अंग्रेज हुकूमत के सामने अपना सर झुकाया था, उस सावरकर को वीर दिखाया जा रहा है। दूसरी तरफ खुदीराम बोस, प्रफुल्ला चाकी को संतरासवादी दिखाया जा रहा है। आइए साथी, हमारे शहादत, हमारे शहीद आजम को, हमारे इतिहास को, वी वोंट लेट द हिस्ट्री टू बी डिस्ट्रक्टेड बाय दीज लुम्पेन। हम इन लुम्पेन द्वारा हिस्ट्री को तब्दील होने नहीं देंगे, क्योंकि हमें पता है शहीद भगत सिंह ने कहा था इन सभी से लड़ने के लिए आजादी के बाद भी लड़ना पड़ेगा, विभाजन से लड़ना पड़ेगा, मनुवादी सोच से लड़ना पड़ेगा। आरएसएस बीजेपी के पश्चिम बंगाल के अंदर ममता बनर्जी और तृणमूल कांग्रेस जैसे दल से इसी के लिए, इस लड़ाई को जोरदार करने के लिए आने वाले 2 सितंबर को कॉलेज स्ट्रीट में एसएफआई राज्य कमेटी के तरफ से एक ऐतिहासिक समावेश बुलाया गया है। उस समावेश में बेहाला के जितने भी हमारे लोग हमें सुन पा रहे हैं, आप हमारे इस समावेश में हाजिर हो, क्योंकि हमें संख्या बढ़ाना पड़ेगा। पार्थो चटर्जी के ऊपर जूता मारने वाला संख्या बढ़ाना पड़ेगा। उस संख्या को बढ़ाने के लिए 2 सितंबर के समावेश में शामिल हो। उस संख्या को और भी बड़ा करने के लिए आप इंडिपेंडेंस, डेमोक्रेसी, सोशलिज्म का जो नारा है, जिसके शहादत, जिसके शहीद ने ना अंग्रेजों के सामने पैर झुकाया था, ये तो तृणमूल कांग्रेस है जिसका पैदाइश आरएसएस से हुआ है। हम आरएसएस के सामने पैर नहीं झुकाते हैं, सर नहीं झुकाते हैं, तो तृणमूल कांग्रेस मतलब टेक मनी और कॉरपोरेशन, इस टाका मारा कंपनी के বন্ধ করতে জন্য লড়াই সংগ্রামকে और जोरदार करते হবে। তাই জন্য 2 সেপ্টেম্বর আমরা অংশগ্রহণ করব, ওই সমাবেশকে ঐতিহাসিক করব আর ছাত্র ছাত্রীর মধ্যে একটা বার্তা নিয়ে যাব। যে সময় আমরা রাস্তাতে নামবো, दिल्लीও कांपे और बांग्ला तो एमनी कांपचे। इन्हीं सब बातों को बोल करके अपनी बात खत्म करूंगा। इनकलाब जिंदाबाद, एसएफआई जिंदाबाद। আচ্ছা কংগ্রেস, সেটা হচ্ছে আজকের এই সমাবেশের পরে বক্তব্য রাখবেন এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কমরেড সমন্বয় রাহা। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আছেন ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটি এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক, আমাদের সুদূর সময়কার এসএফআইয়ের নেতা কমরেড কৌস্তব চ্যাটার্জি। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমার এক সময়ের সহযোদ্ধা, বর্তমান ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক
কমরেড সৃজন, এরাই মূল বক্তা আজকে আপনাদের এই সমাবেশে। এরাই বলবে আপনাদের এখানে এই মুহূর্তে গোটা রাজ্য, গোটা দেশে ভারতের ছাত্র ফেডারেশন সহ বামপন্থী গণ আন্দোলন গোটা দেশকে কোন আঙ্গিকে দেখছে। ভারতের ছাত্র ফেডারেশন সহ বামপন্থী গণ আন্দোলন গোটা রাজ্যে কোন আঙ্গিকে এগোচ্ছে। আমি আমার বলার শুরুতে কয়েকটা ঘটনা আপনাদের সামনে আরেকবার আনতে চাই। আজ থেকে কয়েকদিন আগে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পালন হয়েছে। 14ই আগস্ট ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আমরা খবর পেলাম, সোশ্যাল মিডিয়ার থ্রুতে, খবরের কাগজের থ্রুতে আমরা খবর পেলাম, রাজস্থানের কোনো একটা গ্রামে 9 বছরের একটা বাচ্চা ছেলে ভুল করে উচ্চ বর্ণের একজন শিক্ষকের জলে হাত ঠেকিয়েছিল বলে তাকে মৃত্যুর দিকে ঢলে পড়তে হয়েছে, মৃত্যুর শিকার হয়েছে। আর আজকে যখন আপনাদের এখানে এই সমাবেশ হচ্ছে, আজ থেকে 24 ঘন্টা আগে গতকাল কেরালার হাইকোর্ট একটা নতুন রায় দিয়েছে। সেই রায়ে বলা হচ্ছে যে এই সময়ে দাঁড়িয়ে কোনো মহিলা যদি সেক্সুয়ালি প্রভোকেটিং ড্রেস পরে তাহলে তাকে রেপের শিকার হতে হবে। আমার ভারতবর্ষ, আমার দেশ ৭৫তম স্বাধীনতা দিবস পালন করে এসেছে। আমার দেশ ৭৫তম স্বাধীনতা দিবস যখন পালন করছে, এই গত কয়েকদিন আগে 2002 সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে যখন ধর্ষণ করা হচ্ছে, হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে গুজরাটের কোনো একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে ঢুকে, তখন তার 3 বছরের কন্যা সন্তানকে ওই ধর্ষণকারীরা হত্যা করেছিল। তার ধর্ষণকারী 11 জন গতকাল থেকে মুক্ত আকাশে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার দেশ, আমার ভারতবর্ষ। আস্তে আস্তে আমার মনে পড়ে যাচ্ছিল কোভিড প্যান্ডেমিকের সময়, যখন গত 2 বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ, ছাত্রছাত্রীরা যারা প্রান্তিক অংশে বসবাস করে, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে থাকা, পড়াশোনার অধিকার থেকে সমানে যারা পিছিয়ে আসছে, তাদের যখন প্রাণ ওষ্ঠার মতো অবস্থা, পরিবারের আয় কমে গেছে, কোনো পরিবারের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কোনো পরিবারের আয় অর্ধেকের তলায় নেমে এসেছে, তখন এই পাশের অঞ্চলে মেন্টন সুপার মার্কেটের পেছনের দিকে সেই সময় স্বাধীনতা আন্দোলনের সময়কার বিখ্যাত শিল্পী, পরবর্তীকালে তার বিখ্যাত গানও আছে, মোহিনী চৌধুরীর নামে টানা 75 দিন, পরবর্তীকালে বছর খানেক যখন ক্যান্টিন চলছিল, সেই মোহিনী চৌধুরী সেই সময়ে দাঁড়িয়ে স্বাধীনতা আন্দোলন যখন সংগঠিত হচ্ছে, তখন বিখ্যাত একটা গান লিখেছিলেন। সেই গানের 3টে লাইন আজকে আমি আপনাদের সমাবেশে স্মরণ করতে চাই। মুক্তির মন্দির সোপানো তলে প্রাণ হলো কত বলিদান, লেখা আছে অশ্রু জলে। আসলে গত কয়েক বছর ধরে ভারতের ছাত্র ফেডারেশন সহ গোটা বামপন্থী ছাত্র আন্দোলন, গণ আন্দোলন আমরা যারা করি, আমাদের মধ্যে আরো একজনের কবিতা খুব বিখ্যাত আছে। আমি তার কবিতাকে সমালোচনা করছি না, সেই কবিতার একটা লাইন হচ্ছে আকাশে ইনকেলাব লিখে দেওয়ার কথা। আসুন আজকে আপনাদের এই সমাবেশ থেকে আপনারা এই শপথ নিন, শুধু আকাশে ইনকেলাব লিখলে হবে না, রাস্তায় মাটিতে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে গোটা বেহালা অঞ্চলে আমাদের ছাত্র যুব কমরেডরা, আমাদের গণ আন্দোলনের নেতৃত্বরা সার্বিকভাবে গোটা কলকাতা জেলা, গোটা রাজ্যে যেভাবে গরু চোর, জুতো চোর, এই ধরনের লোকজন যারা বর্তমানে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিকে কন্ট্রোল করার চেষ্টা করছে, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, এদের বিরুদ্ধে লাগাতার সংগ্রামে অবতীর্ণ হয়েছে। আমাদের মফস্বলে একটা কথা ছিল, 12 বছর আগে যখন মফস্বল থেকে এখানে আসি, তখন এই কথাগুলো ওখানে চলতো, এখন জানি না চলে কিনা। কিছুক্ষণ আগে দেবাঞ্জন আতিফ যখন বক্তব্য রাখছিল, বারংবার উঠছিল কাটমানিখোর, পকেটমার, এই ধরনের চোরটা চিটিংবাজদের কথা। আমাদের মফস্বলে এইসব চোরটা চিটিংবাজদের সাধারণত অতিরিক্ত উৎসাহী লোকজন শাস্তি দিত কি করে বলুন তো? কোন একটা ক্লাবে ধরা পড়েছে সেই চোরটা চিটিংবাজ, ক্লাবে ঢোকানো হয়েছে, কয়েকজন অতি উৎসাহী ছেলে মিলে জল বিছুটির মার দিত তাদেরকে।
আমি এখানকার যে ছেলেমেয়েরা আছে তাদেরকে বলছি না এরকম আচরণ করার জন্য, কিন্তু এটা প্রস্তুতি নিতে বলছি। আমাদের হাতে যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা আছে, সেই পতাকার ডান্ডাটা শক্ত করে ধরুন। আগামী দিনে গত কয়েকদিন আগে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এখন খেয়াল করে দেখুন কলকাতার প্রত্যেকটা প্রান্তে এখন তো আবার নাকি অনলাইনে অ্যাডমিশনের ব্যবস্থা হয়েছে। দেশের ইতিহাস যেখানে বিক্রি হয় 30,000 টাকায়, দেশের ভূগোল যেখানে বিক্রি হয় 40,000 টাকায়, দেশের বিজ্ঞান যেখানে বিক্রি হয় লাখ লাখ টাকায়, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের পোষা গুন্ডারা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে যখন এই তোলাবাজি করে, সেখানে দাঁড়িয়ে গত 8 বছর ধরে ভারতবর্ষের মাটিতে, গোটা ভারতবর্ষে হাজার হাজার কোটি টাকা কর্পোরেট পুঁজি বিনিয়োগ করে হারার মোদি, ঘর ঘর মোদি, সবকি সাথ সবকি বিকাশ, বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্লোগান দিয়ে বড় বড় কাট আউট দিয়ে যে স্লোগান উঠেছিল গত 8 বছর ধরে, ইতিহাসের বিকৃতি যারা করছে, ইতিহাসকে ভুলভাবে সাধারণ মানুষের সামনে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যারা, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি ভারতবর্ষের পড়াশোনার সিলেবাসের পাতায় ঢোকানোর চেষ্টা করছে যারা, তাদের বিরুদ্ধেও লড়াই আমাদেরকে করতে হবে। তার কারণ এই সময়ে দাঁড়িয়ে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি এই ভারতবর্ষের মাটিতে এই দেশ যারা তৈরি করেছে, অর্থাৎ এই দেশের কৃষক সমাজ, অর্থাৎ এই দেশের শ্রমিক শ্রেণী, তাদের ঐক্যবদ্ধ লড়াই। গত বছর ডিসেম্বর মাসে আমরা লক্ষ্য করে দেখলাম, তার আগের 2 বছর ধরে ভারতবর্ষের কৃষক সমাজ ঐক্যবদ্ধভাবে আমাদের রাজধানীর রাজপথ টানা 2 বছর ধরে লাখো লাখো কৃষক দখল করে বসেছিলেন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত যে 3টে কৃষি বিরোধী আইন ভারতবর্ষের মাটিতে নামানোর চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে। কি বলা হয়েছে এই কৃষি আইনে? এই অঞ্চলে আমরা যারা থাকি, এই শহর কলকাতায় আমরা যারা থাকি, রাজনীতি করি, আমাদের সাথে তো সরাসরি জমির চাষাবাসের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৃষক সমাজের কথা আমরা কেন এই মঞ্চ থেকে বলতে চাই? তার কারণ ওই কৃষক সমাজ, ওই ক্ষেত মজুর আমাদের কাছে অন্নদাতা, যারা আমাদের মুখে খাবার তুলে দেয়, রোদে জলে বৃষ্টিতে ভিজে, যারা প্রত্যেক দিন চাষাবাস করে রোদে জলে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে ভাত রুটি তুলে দেয়, সেই কৃষক সমাজের প্রতিনিধিরা 2 বছর ধরে দিল্লির রাজপথ অবরুদ্ধ করে নরেন্দ্র মোদীকে বাধ্য করেছিল 3টি কৃষি আইন ফেরত নেওয়ার জন্য। এই দেশের শ্রমিক শ্রেণী বর্তমানের টানা আন্দোলন সংগ্রামে সক্রিয় আছে, তার একটাই কারণ, এই দেশের শ্রমিকদের অধিকার দেশের আরএসএস এর সরকার, বিজেপির সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তার কারণ এই সময়ে দাঁড়িয়ে গত 8 বছর ধরে যে সরকার চলছে, সেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আরএসএস এর মুখপত্র যিনি, তিনি যখন ফ্লাইটে ওঠেন, তার ফ্লাইটের ডান দিকে সিটটা থাকে ওই সঞ্জীব গোয়েঙ্কা অথবা গৌতম আদানি অথবা এই দেশের অন্যতম সেরা শিল্পপতি নাকি আম্বানিদের পাশের সিট থাকে তার। সুতরাং এই সময়ে দাঁড়িয়ে দেশের জল, জঙ্গল, জমি বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এই বিজেপি সরকার। দেশের সমস্ত রাষ্ট্রীয় সংস্থা, বিএসএনএল, বিপিসিএল, কয়লা খনি সহ গোটা এশিয়ার বুকে সব থেকে দীর্ঘতম পরিবহন ব্যবস্থা ভারতবর্ষের রেল সংস্থা, সেটাও বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে আদানি আম্বানিদের হাতে এই দেশের সরকার। সরাসরি গরিবের পেটে লাথি, সরাসরি সামাজিক এবং অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের পেটে লাথি দেওয়ার চেষ্টা করছে এই দেশের সরকার। আসলে গোটা পৃথিবী জুড়ে এই সময়ে একটা উগ্র বড়লোকের অর্থনীতি দৌড়াচ্ছে, যে অর্থনীতির মানে এই দেশের সরকার শুধুমাত্র বড় লোকদের স্বার্থ দেখবে। যারা এই অঞ্চল, গোটা কলকাতা শহর, গোটা রাজ্য, গোটা দেশের মাটিতে প্রত্যেক দিন লড়াই সংগ্রাম করে নিজেদের পেট চালান, কোন ক্রমে নিজেদেরকে
বাঁচিয়ে রাখেন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখেন, আর নিজের ছেলে মেয়েদেরকে কোনো ক্রমে পড়ানোর চেষ্টা করেন যারা, তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই দেশের সরকার, সেই দেশের জল জঙ্গল জমি বিক্রি করে দেওয়ার নাম করে। এবং তার সাথে সাথে এই দেশের মাটিতে গত 2 বছর আগে যেমন কৃষি আইন, শ্রমিক আইন আনানোর চেষ্টা হয়েছে, পড়াশোনাই বা বাদ যাবে কেন? আসলে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই লেখাপড়াকে বন্যায়ন করার, বিক্রি করার চেষ্টা করছে এই দেশের সরকার, এবং তাতে তাদেরকে সাহায্য করছে এই দেশের শিল্পপতিরা। একটু আগে কমরেড দেবাঞ্জন বলার সময় বলছিল না যে এই দেশের সংখ্যালঘু অর্থাৎ সংখ্যায় কম অংশের থাকা মানুষের হাতে এই দেশের অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত আছে, এবং তাদের এখন নতুন ঠিকানা হয়েছে ভারতবর্ষের লেখাপড়ার ক্ষেত্র, পড়াশোনার ক্ষেত্র। এই দেশের মাটিতে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতি 2020, এটার নাম করে এই দেশের সরকার একদিকে যেমন দেশের শিক্ষা ব্যবস্থা, লেখাপড়া, তাকে বেসরকারীকরণের দিকে এগিয়ে দিচ্ছে, বেসরকারি পুঁজিদের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। আরেক দিকে করে দেখে এই ৬৫ পাতা দলিলে ছত্রে ছত্রে লেখা আছে কিভাবে এই দেশের সরকার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আসলে একটা মনুবাদী, উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডায় পরিণত করার চেষ্টা করছে এই দেশে শিক্ষা ব্যবস্থাকে। আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সরকার গত কয়েকদিন আগে ভাইপো নাকি স্লোগান দিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে নাকি নতুন তৃণমূল গজিয়ে উঠবে পশ্চিমবঙ্গের মাটিতে। অর্থাৎ তিনি নিজেই এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এখন যে তৃণমূল আছে পশ্চিমবঙ্গের মাটিতে সাধারণ মানুষ এই তৃণমূলকে আর নিচ্ছে না, তাই 6 মাস পর তিনি নাকি নতুন তৃণমূল তৈরি করবেন। আমরা বলছি এই 6 মাস আমরাও রাস্তায় থাকবো, বর্তমান এসএফআই থাকবে, বর্তমান গণ আন্দোলনের কর্মী সমর্থকরাও রাস্তায় থাকবে। এই 6 মাসই হবে তৃণমূলের ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার সর্বশেষ 6 মাস। তার কারণ এই রাস্তায় দাঁড়িয়েই বর্তমানে ভারতবর্ষের মাটিতে একদিকে যেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি দেশের শিক্ষাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে, আরেক দিকে ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে এই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারও একই কাজ করছে। এই সময়ে এই বেহালা অঞ্চল শুধু না, গোটা শহর কলকাতায় যাদের পকেটে, প্যান্টের পকেটে পয়সা থাকে, যারা টিকিট কেটে সাউথ সিটির 3rd ফ্লোরে উঠে আইনক্সে সিনেমা দেখতে যেতে পারে, তারাই এই দেশের মাটিতে শিক্ষাঙ্গনে ঢোকার অধিকার পাবে, শিক্ষা পাওয়ার অধিকার পাবে। যাদের পকেটে পয়সা নেই, যাদের ঘরে ওই সোনার বাঁট নেই, যাদের মাটিতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে, এটাই এই রাজ্যের সরকারের চক্রান্ত, এটাই এই দেশের সরকারের চক্রান্ত। তাই ভারতের ছাত্র ফেডারেশন গোটা দেশ জুড়ে স্লোগান দিয়েছে সেভ এডুকেশন। পরের স্লোগান আছে সেভ কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি? গোটা ভারতবর্ষের মাটিতে 1949 সালে যে সংবিধান গৃহীত হয়েছিল, সেই সংবিধান গৃহীত করার ক্ষেত্রে থাকবে না এই দেশের মাটিতে প্রত্যেকের ধর্মের নিজেদের বিশ্বাস করার নিজস্ব অধিকার থাকবে, প্রত্যেকের বিশ্বাসের অধিকার যেমন থাকবে, প্রত্যেকের বিশ্বাসের নিজস্ব অনুশীলন করারও অধিকার থাকবে। এটাই তো আমাদের দেশ, এটাই আমাদের ভারতবর্ষ, যে দেশকে এক সময় তৈরি করেছিল এই দেশের শ্রমিক শ্রেণী, এই দেশের কৃষক সমাজ, এই দেশের সমাজের প্রান্তিক অংশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ করে। এটাই আমাদের দেশ। আর সেভ কনস্টিটিউশনের পর সেভ ইন্ডিয়া। সেভ ইন্ডিয়া মানে কি? এই সময়ে দাঁড়িয়ে গোটা দেশে যে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় ব্যবস্থা চলছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে প্রগতিশীল রাজনীতির বিকাশ ঘটানো। আমরা ভারতবর্ষের মাটিতে যারা বামপন্থী রাজনীতি করি, আমরা ভারতবর্ষের মাটিতে যারা এই সময়ে দাঁড়িয়ে প্রগতিশীলতার চর্চা করি, তাদের এই লড়াই করতে হবে আরো গুরুত্বপূর্ণ ভাবে। এই সময় দাঁড়িয়ে ছাত্ররা আন্দোলন করছে,
শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে শিক্ষাকে বাঁচানোর আন্দোলন, শিক্ষাঙ্গনের ভেতরে এই গণতান্ত্রিক পরিবেশ গত 11 বছর ধরে প্রত্যেকটা অঞ্চলের কলেজগুলোতে তৃণমূল লুঠে নেওয়ার চেষ্টা করেছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশনের লড়াই, তার উল্টো দিকে দাঁড়িয়েই আমাদের স্ট্রাগল, আমাদের সংগ্রাম। এই ভারতের ছাত্র ফেডারেশনই গত 11 বছর ধরে এই লড়াই করছে বর্তমানের এই সরকারের বিরুদ্ধে। 2011 সালের 13ই মে যখন পশ্চিমবঙ্গের মাটিতে সেই ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছিল, সেই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে 19টা জেলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে স্লোগানে ভরিয়ে দেওয়া হয়েছিল 3টে ভাষা স্লোগান। 1 নম্বর স্লোগান ছিল পরিবর্তন চাই, 2 নম্বর স্লোগান ছিল বদলা নয় বদল চাই, আর 3 নম্বর স্লোগান ছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। এই 3টে স্লোগানে ভর দিয়ে এই কলকাতা শহর সহ গোটা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে 20 ফুট 30 ফুটের বড় বড় কাট আউট, নিচে মমতা ব্যানার্জির ছবি এবং সততার প্রতীক লেখা। এখন কোথাও সততার প্রতীক লেখা কাট আউট পাবেন না, এখন কোথাও ওই ধরনের বড় বড় কাট আউট পাবেন না। কিন্তু আজ থেকে 11 বছর আগে ওই কলেজ স্ট্রিটের কফি হাউসে মস্তিষ্কে ধোঁয়া দিয়ে 50 পয়সা 25 পয়সা 1 টাকার বুদ্ধিজীবীরা কলকাতা শহর থেকে যে মিছিল শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের ইতিহাসকে পাল্টানোর জন্য, তারা এই সময়ে নিশ্চুপ। আসুন এই সময়ে দাঁড়িয়ে যারা বামপন্থার নামে একটা মুখোশ করে পশ্চিমবঙ্গের মাটিতে আছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাক। তাদের মুখোশটা খসে পড়ুক আমাদের লড়াইয়ের সামনে। আর এই লড়াই যখন লড়বো তখন আমাদের উপর আক্রমণ আরো ভয়ানক হবে। এই আক্রমণ পশ্চিমবঙ্গের মাটিতে, এই আক্রমণ ভারতবর্ষের মাটিতে নতুন কোনো ঘটনা নয়। আমরা যখনই ভারতবর্ষের মাটিতে এই ধরনের আক্রমণ শুরু হয়েছে, তার উল্টো দিকে দাঁড়িয়েছি, তখনই আমাদের উপর আক্রমণও যেমন নেমেছে, আমাদের উপর উক্তিও ছুড়ে এসছে আমাদের সামনে। আমাদেরকে বারংবার বলা হয়েছে আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি দেশের বিরুদ্ধে। আজ থেকে 60 বছর আগে, প্রায় 1962 সাল, গোটা ভারতবর্ষ জুড়ে যখন কমিউনিস্ট নিধন যজ্ঞ চলছে, ওই সময়ে ভারত চীন যুদ্ধকে সামনে রেখে গোটা ভারতবর্ষ জুড়ে যখন কমিউনিস্ট নিধন যজ্ঞ চলছে, কমিউনিস্টদেরকে কমিউনিস্টদেরকে খুঁজে বামপন্থীদেরকে খুঁজে যখন হত্যা ষড়যন্ত্র হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে ওই যাদবপুর ইউনিভার্সিটির গেটের ভেতরে একটা মিলন উৎসবে এসেছিলেন সেই সময়ে ভারতবর্ষের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল কারিয়াপ্পা এসে যখন কমিউনিস্টদের উল্টো দিকে দাঁড়িয়ে সামাজিক বয়কটের কথা বলছে, জেনারেল কারিয়াপ্পা এসে যখন বলছে এই ঘরে থাকা কোনো মেয়ে, আশা করব কোনো কমিউনিস্ট ছেলের সাথে থাকবে না, কোনো ছেলে আশা করব কোনো কমিউনিস্ট মেয়ের সাথে থাকবে না। এবং তারপরে যখন জিজ্ঞেস করছে শান্ত হয়ে থাকা গান্ধী ভবনের ভেতরে দাঁড়িয়ে যে আছে নাকি এই অঞ্চলে কোনো কমিউনিস্ট, তখন সেই শান্ত হয়ে থাকা গান্ধী ভবনের সাইলেন্স, নিস্তব্ধতাকে খান করে উঠে একজন শীর্ণকায় ছেলে, পরবর্তীকালে বামপন্থ সরকারের মন্ত্রী ছিলেন কমরেড শঙ্কর গুপ্ত, উঠে দাঁড়িয়ে বলেছিলেন হিয়ার ইজ ওয়ান আই অ্যাম এ কমিউনিস্ট। ভারতের ছাত্র ফেডারেশন মানে সেই উত্তরাধিকার, ভারতের ছাত্র ফেডারেশন মানে সেই উত্তরাধিকারকে শপথে পরিণত করা। 1940-এর দশক, 1930 দশক, যখন গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা আন্দোলন এক উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছেছে, যখন পুন্নাপ্পা ভাইলারের সংগ্রাম, যখন তেলেঙ্গানা, যখন তেভাগা, যখন নৌ বিদ্রোহ সংগঠিত হচ্ছে গোটা ভারতবর্ষের মাটিতে, কমিউনিস্টরা যখন ডালপালা নেড়ে গোটা ভারতবর্ষের মাটিতে উড়ে বেড়াচ্ছে, সেই সময়েও কমিউনিস্টদের উপর আক্রমণ হয়েছে। 1960-এর দশক, 70-এর দশকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যে পত্রিকা না পড়লে নাকি পিছিয়ে থাকতে হয়, সেই আনন্দবাজার পত্রিকার ভেতরের পাতার নিচের দিক একটা কার্টুন বেরিয়েছে। সেই কার্টুনে দেখা যাচ্ছে একজন বাবা একজন বাচ্চা ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। বাবা হঠাৎ করে বাচ্চা ছেলেটি দেখলো যে দূরে আর দুজন ভদ্রলোক হেঁটে যাচ্ছে, তাদের কাঁধে ঝোলা ব্যাগ। বাচ্চা ছেলেটি গভীর আবেগ
আবেগ এবং অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা বাবা ওই দুটো ভদ্রলোককে? বাবা তাকে ধমকের সুরে ওই বাচ্চা ছেলেটিকে বলছে, চুপ কর ছোড়া, এটা জেনে রাখ, অন্ধকে অন্ধ বলতে নেই, কানাকে কানা বলতে নেই, বাবাকে বাবা বলতে নেই, আর কমিউনিস্টকে কমিউনিস্ট বলতে নেই। আরো কয়েকদিন পর এই সময় বর্তমান জেলার মাটি, ঐতিহাসিক কৃষক আন্দোলনের মাটি, সেই মাটিতে এই মাটির পরবর্তীকালে গোটা শত হিমাচল মাতাল বামপন্থী গণ-আন্দোলনের পরাশক্তি নেতা হরে কৃষ্ণ বোমাকে নিয়ে সেই সময়কার বিশিষ্ট বুদ্ধিজীবী প্রমথনাথ বিশি আনন্দবাজার পত্রিকায় ছড়াইছিলেন। সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে হরে কৃষ্ণ বোমার লাল ভোটের সবার বঙ্গদেশের বঙ্গ কেন খোলা আছে কুমার। তারপরেও পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনকে আপনারা জানেন, তারপরেও পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়েছে 1980-র দশক গোটা ভারতবর্ষ জুড়ে যখন কোতল করা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নামে, বামপন্থী ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বে টানা 1 বছর ধরে আসামের মাটিতে বিচ্ছিন্নতা আন্দোলনের শিকার হয়ে যাওয়া আমাদের কমরেডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 বছর পর পুরো একটা ভেতর থেকে বস্তাবন্দি হওয়া 82টা টুকরো আবিষ্কার হয়েছিল। 82টা টুকরো জোড়াতালে নামটি জানা যায় কমরেড নিরঞ্জন তালুকদার। সেই সময় দাঁড়িয়ে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন তিনি। সেই সময় দাঁড়িয়ে সেই সময়কার আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব সীতারাম ইয়েচুরির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে স্লোগান হয়েছিল, ইউ ক্যান কাট আওয়ার কমরেড ইউনিটিতে বাট নট আওয়ার আইডিয়াস বিকজ আইডিয়াস আর বুলেট প্রুফ। এইখানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে এবং এই মাইক্রোফোনের মাধ্যমে দূরে দাঁড়িয়ে থাকা আমার অভিভাবক এবং দূরে দাঁড়িয়ে থাকা এই রাজনীতির সমর্থক হতেও পারেন, নাও হতে পারেন, প্রত্যেককে বিনয়ের সাথে জানাতে চাই, তব চরণে নত মাথা হয়ে বিনয়ের সাথে জানাতে চাই, এই ছাত্র ফেডারেশন 250টা শহীদেরও বেশি শহীদের রক্ত দিয়ে তৈরি হয়েছে। 2022 সালে দাঁড়িয়ে এই ছাত্র ফেডারেশনের হারানোর কিছু নেই, আছে গোটা বিশ্ব অকুপাই করার, দখল করার। আর এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, তাই আসুন এক ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গণ আন্দোলনের জন্ম দিই। যে গণ আন্দোলন, যে ছাত্র আন্দোলনে থাকবে দুটো পক্ষ, একটা পক্ষে থাকবে ওই সমস্ত প্রতিক্রিয়াশীল উগ্র হিন্দুত্ববাদী ডানপন্থী নয়া উদারবাদী শক্তির সমর্থকরা, আরেক পক্ষে থাকবো আমরা। আমরা মানে শুধু একা নই, এই গোটা বেহালা, গোটা শহর কলকাতা, গোটা রাজ্য, গোটা দেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর, কৃষক সমাজ সহ গোটা রাজ্যের, গোটা শহরের সমস্ত ছাত্র যুব কমরেডরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব আমরা। এই সময় দাঁড়িয়ে এই দেশের সরকার, এই রাজ্যের সরকার এই মাটিকে একটা বদ্ধভূমিতে তৈরি করার চেষ্টা করছে। আসুন এই বদ্ধভূমিকে আস্ত একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করি, যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফাইট, রাস্তার লড়াই হবে। তার কারণ এটাও আমরা ইতিহাস থেকে শিখেছি। সেই সময় দাঁড়িয়ে 30-এর দশক ওই স্পেনের মাটিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন লড়াই চলছে, জেনারেল ফ্রাঙ্কোর বিরুদ্ধে, সেই সময়ে পপুলার ফ্রন্ট যখন লড়াই করছে, পপুলার ফ্রন্ট ওই ফ্যাসিস্ট নায়কদের উল্টো দিকে দাঁড়িয়ে স্লোগান তুলেছিল, নো পাসারান, অর্থাৎ অতিক্রম করতে পারবে না ফ্যাসিস্ট শক্তিরা, আমরা রাস্তা ছাড়বো না। 1980-র দশকে দাঁড়িয়ে ওই আমেরিকার বুকে দাঁড়িয়ে আমাদের সেই সময়ে গোটা পৃথিবীকে সুরের মূর্ছনায় মাতোয়ারা করে দেওয়া আরেকজন ভদ্রলোক গিটারে সুর তুলে গান গেয়েছিলেন, উই শ্যাল নট মুভ, অর্থাৎ আমরা সরব না, রাস্তা ছাড়ব না। সেই সঙ্গীত শিল্পীর নাম ছিল পিট সিগার। আসুন তাদের গান, তাদের লেখা, তাদের লড়াই আর আমাদের দেশের মাটিতে, ভারতবর্ষের মাটিতে, আমাদের রাজ্যের মাটিতে অতীত আন্দোলনের যারা শিক্ষা দিয়ে গেছেন তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এই সময়ে
দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে অল ইন্ডিয়া ঝাঁটা, সর্বভারতীয় ঝাঁটা বের হয়েছে এই শিক্ষাকে বাঁচানোর জন্য, এই দেশকে বাঁচানোর জন্য এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বাঁচানোর, সেই লড়াইকে আরো ঐক্যবদ্ধ করি। জীবনের শেষতক অবধি এই লড়াই চলুক, এই কয়েকটি কথা বলে আপনাদের বর্তমান কলকাতা জেলা কমিটির নেতৃত্ব সহ আপনাদের সবাইকে